আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রাতে খাবার টেবিলে ঈশানের সাথে দেখা হয় বৃষ্টির। শুধু ঈশানের সাথে না, তিশান আর আজান চৌধুরীর সাথেও হয়। এই তো মাত্র কয়েক মিনিট পূর্বেই বড় ভাই আর বাবার অভিমান ভেঙেছে সেই যে জড়িয়ে ধরেছে। তারা যতক্ষণ পর্যন্ত হাসি মুখে কথা না বলেছে ততক্ষণ পর্যন্ত ছাড়েনি। কাঁদতে কাঁদতে বাপ ভাইয়ের টি শার্ট একদম ভিজিয়ে ছেড়েছে, কিন্তু ঈশানের সাথে তেমন কিছুই করেনি। অন্যদের তুলনায় ঈশানকে একটু বেশি মান্য করে বৃষ্টি, সেটা তার ছোটবেলা থেকেই। কারণ একটাই, ঈশানের রাগকে ভয় পায় সে। রাগ আছে তার দুই ভাইয়েরই, কিন্তু ঈশানের রাগটা যেন একটু বেশি। হুটহাট রেগে না গেলেও একবার রাগলেই ভয়ঙ্কর হয়ে ওঠে, যার জন্য বৃষ্টির আর সাহসে কোলায়নি ঈশানের সামনে যেতে। অন্যায় তো সে করেছে, প্রিয় বোন আর বন্ধু দুজনেই না জানিয়ে বিয়ে করে ফেলেছে। রেগে যাওয়াটা স্বাভাবিক নয় কি? কিন্তু ঈশান কি আসলেই রাগ করেছিল? খাবার টেবিলে ঈশান যেন বৃষ্টিকে দেখেও দেখল না, সে তার মতোই খেয়ে চলেছে। বৃষ্টি খাবার নাড়াচাড়া করছে আর আরও চোখে ভাইয়ের দিকে তাকাচ্ছে। নদী ঈশানকে এটা সেটা বেড়ে দেওয়ার ফাঁকে বারবার বৃষ্টিকে ইশারা করছে ঈশানের সাথে কথা বলার জন্য। বৃষ্টি নদীর দিকে অসহায় চোখে তাকিয়ে একটা ফাঁকা ঢুক গেলে মুখটাকে ইনোসেন্ট বানিয়ে করুণ সুরে ডাকে, ভাইয়া। ঈশান ভুরু উঁচিয়ে একবার তাকায়, 2 সেকেন্ড স্থির চেয়ে আবারও খাওয়ায় মনোযোগ দিয়ে বলে, ভাইকে চিনিস বুঝি? বৃষ্টি সুর টেনে বলে, এভাবে কেন বলছিস ভাইয়া? আমি তো ফোন দিয়েছিলাম তোকে, তুই তো কথা বলতে চাসনি। ঈশান বাঁকা চোখে তাকায়, ঠোঁট এলিয়ে বলে, রিয়েলি? তা কবে দিয়েছিলি ফোন তুই আমায়, শুনি একটু। বৃষ্টি আমটা আমটা করে বলে, আমি না দিই, উনি তো দিয়েছিলেন, ওনার দেয়াই আমার দেয়া। ঈশানের টিটকারি সুর। তা তোর উনি জানে তুই যে এখানে এসেছিস? আমি তো ভার্সিটি থেকে নদীর সাথে ডিরেক্ট এখানে চলে এসেছি, উনি ক্লাস করাচ্ছিল তাই জানাতে পারিনি। বাসায় এসে ভাবিকে তো জানাতে বলেছিলাম। ভাবি, তুমি কি জানাওনি তোমার ভাইকে? শিশিরের দিকে তাকিয়ে শিশির মাথায় হাত রেখে বলে, হায় আল্লাহ, আমি তো বেমালুম ভুলে গেছি। আমার ফোন তো জায়ান্ট গেমস খেলে বন্ধ করে ফেলেছে। জিদ দেখিয়ে আমিও আর চার্জ দেইনি। ঈশানের খাওয়া শেষ। মায়ের চলে মুখটা মুছে বৃষ্টিকে উদ্দেশ্য করে বলে, ওয়াও গ্রেট! এত বুদ্ধি নিয়ে কি করে থাকিস বৃষ্টি? কিছু বুদ্ধি বাজারে বিক্রি করতে পারিস না? গাধা কোথাকার। বৃষ্টি কাচুমাচু করে বলে, কি হয়েছে ভাইয়া? তুই এভাবে ধমকাচ্ছিস কেন আমাকে? আমি বাড়িতে না গেলেও সারে কিছু যায় আসবে না। ঈশান আবার ধমকে উঠল, এক থাপ্পড় দিয়ে রাত নাড়িয়ে ফেলবো বেয়াদব। তুই জানিস যায় আসবে নাকি আসবে না? তোর কোনো ধারণা আছে? তোকে ফ্ল্যাটে না পেয়ে বিশাল কতটা টেনসড। আমাকে 30+ উপর কল দিয়ে ফেলেছে সে। বাড়ির কাউকে ফোন দিতে পারেনি অস্বস্তির জন্য। যদি তুই বাড়িতে না আসিস, অফিসে ছিলাম, ফোন সাইলেন্ট ছিল, বুঝতে পারিনি, না হলে কখনই ফোন রিসিভ করতাম। ঈশানের কথা শুনে আয়েশা বেগম বৃষ্টির মাথায় ঠুস মেরে বলেন, তোর কি আক্কেল জ্ঞান কখনো হবে না? তুই এখানে এসেছিস, আজকে থাকবি, এটা ছেলেটাকে বলে আসবি না? আহারে বেচারা, না জানি কত টেনশন করছে। বৃষ্টি হতবিহব্বল দৃষ্টিতে তাকিয়ে আছে। বিশাল স্যার তার জন্য টেনশন করছে, তাকে না পেয়ে ভাইয়াকে এতগুলো কল করেছে। আসলে তার তো এখনো বিশ্বাস হচ্ছে না। সে অবাক কণ্ঠে ঈশানকে জিজ্ঞেস করে, ভাইয়া, তুই কি সত্যিই বলছিস? বিশাল ভাইয়া সত্যি আমার জন্য এতগুলো কল করেছে? আমাকে খুঁজেছে? বোনের অবাক হওয়া করুণ কণ্ঠ শুনে ঈশান মুস্কি হাসে। তার বোন যে তার বন্ধুকে কতটা ভালোবাসে এটা বোনের চোখ মুখ দেখেই বুঝতে পারে সে চায় তার বোন সুখী হোক, বিশালের সাথে সারা জীবন সুখে থাকুক। ঈশান বোনের মাথায় হাত রেখে আদুরি কণ্ঠে বলে, যা ঘরে গিয়ে ফোন দে ওকে, তাহলেই বুঝতে পারবি। বৃষ্টি আর 1 সেকেন্ডও দেরি করে না, দৌড়ে নিজের রুমে চলে যায়। হাতে ফোন নিয়ে বিশালের নাম্বার ডায়াল করে। বুকের ভিতর ঢিপ ঢিপ করছে, ফোন দিতে প্রচণ্ড লজ্জা কাজ করছে। কিন্তু হঠাৎ মনে পড়ে তার নাম্বার তো ব্লক করা। ভার্সিটি থেকে এসে বৃষ্টিকে বাসায় না পেয়ে বিশাল অবাক হয়। ভার্সিটিতেও খুঁজেছিল, পায়নি, যার জন্য ভেবেছিল হয়তো বাসায় এসে পড়েছে। কিন্তু এখানে এসেও না পেয়ে বিশাল টেনশনে পড়ে যায়। না বলে যাবে কোথায় মেয়েটা? চৌধুরী বাড়ির কারোর সাথেই তো এখন সম্পর্ক ভালো নেই তাদের। বোন, বন্ধু, দুলাভাই থেকে শুরু করে ওই বাড়ি কেউই তাদের সাথে কথা বলে না। যেহেতু তাদের কারোর সাথেই কথা হয় না, সেহেতু ওই বাড়িতে বৃষ্টি যাওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে যাবে কোথায়? বিশাল ফ্রেশ না হয়ে বৃষ্টিকে খুঁজতে শুরু করলো। রুম, বারান্দা, কিচেন, ছাদ, আশপাশের ফ্ল্যাটেও খোঁজ নিয়েছে। না পেয়ে ভেবে নিয়েছে হয়তো বাবার বাড়ি গেছে। তাও ঈশানকে ফোন দিয়ে একবার শিওর হতে চেয়েছে।
কিন্তু যখন দেখলো ঈশান ফোন তুলছে না তখন টেনশন বাড়তে লাগলো। বিশালের টেনশন পুরোপুরি বেড়ে গেল যখন তার আপুর ফোনও বন্ধ পেল। মেয়েটা এখন তার রেসপন্সিবিলিটি, না বলে কোথায় চলে যাবে। বিকাল থেকে রাত হয়ে গেল। একাধারে অনেক ফোন দেওয়া হয়ে গেছে ঈশানকে, কিন্তু ঈশান ফোন তুলেনি। ঈশান কখনোই বিশালের ফোন ইগনোর করে না। হঠাৎ কি হলো যে তার ফোন তুলছে না? অনেক চিন্তা ভাবনা করে সে শিলাকে কল করলো, কিন্তু আশ্চর্যের ব্যাপার শিলার ফোনও অফ। বিশাল আর বসে থাকে না, বাইক নিয়ে বেরিয়ে পড়লো বউয়ের খোঁজে। ঠিক তখনই কল আসে ঈশানের। কথা বলে জানতে পারে বৃষ্টি ওই বাড়িতেই আছে। কথাটা শুনে মেজাজ গরম হয়ে গেলেও নিজেকে শান্ত রাখে বিশাল। মেয়েটাকে সামনে পেলে কয়টা থাপ্পড় লাগিয়ে গাল গরম করে ফেললে হয়তো শান্তি পেত। এভাবে না বলে কয়ে কেউ বাবার বাড়িতে চলে যায়? তাকে বললে কি সে বারণ করতো? বেয়াদব মেয়ে কোথাকার। কয়েকদিনেই তার অবস্থা নাজেহাল করে দিচ্ছে। বিশাল আবার ঈশানকে ফোন করে বৃষ্টির নাম্বার নেয়। তাদের মধ্যে আত্মীয়র একটা সম্পর্ক থাকলেও বিশালের কাছে কখনো বৃষ্টির নাম্বার ছিল না। যেদিন বৃষ্টির সাথে তার বিয়ে হয়েছিল ওই দিনও বৃষ্টির নাম্বার নেয়নি সে। যা যোগাযোগ করেছে শিলার সাথে করেছে। সে সবসময় বৃষ্টির থেকে দূরে দূরে থেকেছে, বৃষ্টিকে যথারীতি ইগনোর করেছে। কিন্তু এখন পরিস্থিতি পুরোই উল্টে পাল্টে গেছে। যে মেয়েটাকে সে সবসময় ইগনোর করত, পাত্তা দিত না, সেই মেয়েটি এখন তার সহধর্মিণী। নাম্বার তো তুচ্ছ ব্যাপার, পুরো মেয়েটাকেই এখন সারা জীবন তার কাছে রাখতে হবে। বৃষ্টির নাম্বারে ডায়াল করতে গিয়ে বিশালের ঠোঁটের কোণে হাসি ফুটে। এই নাম্বারটা তার খুবই পরিচিত। প্রায় সময় এই নাম্বারটা থেকে মাঝরাতে তার ফোনে এত কল আর মেসেজ আসতো যে সে বিরক্ত হয়ে নাম্বার ব্লক করে রেখেছে। তখন হয়তো জানতো না এটা বৃষ্টি ছিল, এখন নাম্বারটা দেখেই চিনে ফেলেছে। কল করতে গিয়েও থেমে গেল বিশাল। আগে ফ্রেশ হওয়াটা জরুরি, পরে এই মেয়েকে দেখছে। রাত হয়ে গেছে অনেক। ফ্ল্যাটে এসে ফ্রেশ হয়ে ডিনার করেছে অনেকক্ষণ। বৃষ্টিকে কল করতে গিয়েও বারবার থেমে যাচ্ছে সে। তার কাছে এরকম অস্বস্তি কেন লাগছে এটাই বুঝতে পারছে না বিশাল। কটা দিন মেয়েটা ঘরে ছিল, রুমটা কেমন ভরা ভরা লাগছিল। আজকে নেই, এতেই সবকিছু কেমন ফাঁকা ফাঁকা লাগছে। বারবার মনে হচ্ছে এই তো ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছে বৃষ্টি, আবার মনে হচ্ছে ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে, কখনো আবার মনে হচ্ছে রান্নাঘরে তার জন্য কফি তৈরি করছে। বৃষ্টি এখানে এসেছে মাত্র কয়েকদিন। এই কয়েকদিনে মেয়েটার অনুপস্থিতি এত কেন মিস করছে বিশাল? মনে হচ্ছে পুরো ঘরটাই বৃষ্টির উপস্থিতিকে মিস করছে। বিশাল টের পাচ্ছে তার ভেতরটা কেমন হাঁসফাঁস করছে। আশ্চর্য, সে কি ধীরে ধীরে মেয়েটার মায়ায় জড়িয়ে যাচ্ছে? এমন লাগছে কেন তার? ছোটবেলা থেকে একা থাকতে থাকতে হঠাৎ কাউকে সঙ্গী হিসেবে পেয়ে মন যেন তাকেই আঁকড়ে ধরতে চাইছে। মন চাইছে এক, মস্তিষ্ক চাইছে আর এক। মস্তিষ্কের বিরুদ্ধে গিয়ে মনের কথা শুনে বৃষ্টিকে ফোন দিয়েই ফেললো বিশাল। বৃষ্টি যেন ফোন হাতেই বসেছিল। বাঁচতে দেরি, রিসিভ করতে দেরি হলো না। কল রিসিভ করে কানে ধরে বসে আছে সে, কোনো কথাই বলছে না। ফোনের অপর পাশ থেকে বিশাল কেশে নিজের উপস্থিতি জানান দেয়। পরিবর্তে বৃষ্টিও কাশে। বিশাল বলে, সনদ ফোন কি হাতে নিয়ে বসেছিলে নাকি? বৃষ্টি তেড়াভাবে উত্তর দেয়, কি করব, আমার হৃদয় তো কারো মতো পাশা নয় যে ব্লক লিস্টে ঝুলিয়ে রাখবো। কারো ফোনেরই অপেক্ষায় ছিলাম। বিশাল মুচকি হাসে। তার মানে তুমি ছিলে সেই বেয়াদব মেয়েটা? হ্যাঁ, রাত বিরেতে একটা ছেলেকে ফোন দিয়ে উত্ত্যক্ত করতেছে। বৃষ্টি রেগে গিয়ে বলে, মোটেও আমি বেয়াদব মেয়ে না, আপনি শুধু শুধু আমাকে ব্লক করেছিলেন। বিশাল আবার হাসে। তাই তুমি বেয়াদব মেয়ে না? না। তাহলে আমাকে না বলে চলে গেলা কেন? এটাও তো একটা বেয়াদবি। আমি বলে আসতে চাইছিলাম, আপনি তখন ক্লাস করাচ্ছিলেন, তাই আর বলা হয়নি। ফোনও কি করা যেত না? আজকে আসবে না এটা অন্তত জানাতে পারতে। বৃষ্টি খোঁচা মেরে বলে, কেন? আপনাকে কেন ফোন করব? আবার ব্লক খাওয়ার জন্য? বিশাল খাটে হেলান দিয়ে বসে। বৃষ্টির কথায় মিটিমিটি হাসছে সে। তার মনটা এখন আসলেই অনেক শান্তি লাগছে। বিশালকে কথা বলতে না দেখে বৃষ্টি জোর গলায় বলে, কি হলো, কথা বলছেন না কেন? বিশাল হকচকিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ বলছি তো, কবে আসবে? আসবো না, আরো 1 মাস থাকবো। এমনিতে অত কেউ আমাকে মিস করছে না। বিশালের ফাজলামো স্বর। মিস করছে তো? আমার রুমটা তোমাকে খুব মিস করছে। বারবার কানে কানে এসে বলছে বৃষ্টি কোথায়, ওনাকে আমরা খুব মিস করছি। বৃষ্টি মুখ মুচড়ে বলে, কেন? আপনার হৃদয় কি পাথরে বাঁধা? আপনি একটু মিস করতে পারেন না? আমার জিনিসপত্র মিস করছে, তাতে কি চলছে না? বৃষ্টি খিটখিটে মেজাজে বলে, না চলছে না। আপনি জানেন আপনি 1 নম্বরের নির্দয় লোক। আপনার নাম বিশাল হলেও আপনার মনে বিশালতার কোনো ছিটাফোঁটাও নেই। ফোনের অপর পাশ থেকে বিশালের হাসির শব্দ শোনা যাচ্ছে। বৃষ্টি খট করে ফোন কেটে দিল। লোকটা আসলেও পাষাণ। শীতল আবহাওয়া, বাইরে টুপটাপ বৃষ্টি পড়ছে। বৃষ্টি বিশালের বারান্দায় দাঁড়িয়ে হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটাগুলোকে ছুঁয়ে দিচ্ছে। পরনে সাদা রঙের নর্মাল একটা সুতি 3 পিস। বিশালের দেওয়া জামাগুলোর মধ্যে এটা একটা। সাদা ঝরঝেটের ওড়নাটা বাতাসে কি সুন্দর দোল খাচ্ছে।
পিঠ ভর্তি খোলা চুলগুলো থেকে টুপটাপ পানি পড়ছে। কিছুক্ষণ আগেই শাওয়ার নিয়ে বারান্দায় দাঁড়িয়েছে সে। কয়েকদিন যেতেই আর থাকতে না পেরে ছুটে চলে এসেছে। সকালের দিকে এসেছে, এখন বিকাল। ঈশানী নিয়ে এসেছে তাকে, বৃষ্টির জোড়াজড়িতেই নিয়ে এসেছে। কেন জানি তার ভালো লাগছিল না। এই যে এখানে এসে ঘর পরিষ্কার করেছে, রান্না বান্না করেছে, বিশালের কাপড় চোপড় গুছিয়েছে, এগুলো করেই আলাদা একটা শান্তি অনুভব করছে সে। আজকের দিনটা সকাল থেকেই মেঘলা ছিল। মেঘে ঢাকা আকাশ থেকে ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে। বিশাল এখনো বাড়ি ফিরেনি। বৃষ্টির ধারণা ছিল বিশাল তাকে আনতে যাবে, কিন্তু যায়নি। সেও কি বোকা! এ লোকটার থেকে কেন যে কিছু আশা করে। হাতের এক্সট্রা চাবি দিয়ে ঘরে ঢুকে বিশাল চারদিকে সবকিছু পরিপাটি গোছানো দেখে অবাক হয়। পরনের শার্টটা ছাড়তে ছাড়তে নিজের রুমের দিকে এগিয়ে যায়। অনেকটাই ভিজে গেছে সে। শার্টের বোতামগুলো খুলতে খুলতে নিজের পুরো রুমে চোখ বোলায়। সবকিছু এত চকচক করছে। সকালেও তো এখানে ওখানে কাপড়ের স্তূপ বানিয়ে গিয়েছিল। বেডশিটটা অগোছালো ছিল, স্পষ্ট মনে আছে। কে গুছিয়েছে এগুলো? খালা। বিশাল ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে যায়। সাদা কাপড়ের এক শুভ্র পরীকে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোখ আটকে যায়। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে স্নিগ্ধ ভেজা অর্ধাঙ্গিনীর মুখশ্রীর দিকে। বৃষ্টি তখন চোখ বুজে মেঘের ছিটা উপভোগ করতে ব্যস্ত। বিশাল বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে থাকতে হালকা ঘোরের মাঝে চলে যায়। এক পা দুপা করে এগিয়ে আসতে আসতে বৃষ্টির অনেকটা কাছে চলে আসে। বৃষ্টি ভেজা চুলগুলো থেকে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আসছে, যা বিশালকে খুব করে টানছে। আচমকা বিশাল বৃষ্টির চুলে মুখ ডুবিয়ে দিল। নিজের শক্তপোক্ত হাত দিয়ে জড়িয়ে ধরল বৃষ্টির কোমর। বৃষ্টি হতভম্ব, জমে বরফের মতো দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। বিশাল তখন নাক টেনে বৃষ্টির ভেজা চুলের স্মেল নিতে ব্যস্ত। বৃষ্টি শ্বাস আটকে কোনো মতে বলে, স্যার, এটা কি আপনি? বিশালের নেশাক্ত ভয়েস। হুম। বৃষ্টি খিচে চোখ বুঝে ফেলল। এত আদুরে কারো ভয়েস হয়? সে কি স্বপ্ন দেখছে? সে আবার ভাঙা গলায় প্রস্তুত ছুড়ল, কখন এলেন? বিশাল বৃষ্টির কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে বলে, চুলে কি মেখেছ? আমাকে এত টানছে কেন? বৃষ্টি অবাকের অষ্টম পর্যায়ে পৌঁছে গেছে। এটা কি আসলেও বিশাল? স্যার, তার এত কাছে? হাউ ইজ ইট পসিবল? সে শুকনো গলায় ঢুক গেল। কোমর থেকে বিশালের হাত সরানোর চেষ্টা করে বলল, আপনার মাথা কি ঠিক আছে? কি করছেন? বিশাল হুট করে বৃষ্টিকে ঘুরিয়ে নিজের দিকে ফেরায়। শক্ত করে কোমর জড়িয়ে ধরে নিজের শরীরের সাথে মিশিয়ে ফেলে। বাইরে থেকে আসা বর্ষণের ফোঁটা দুজনকেই ভিজিয়ে দিচ্ছে। বৃষ্টি বিশালের বাহু আঁকড়ে বিহব্বল দৃষ্টিতে তাকিয়ে। বিশাল বৃষ্টির মুখের সামনে পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলে, কেন? আমার মাথায় কি হবে? বৃষ্টির মুখ দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছে না। এখনো সে বিস্মিত। গোল গোল চোখ করে বিশালের ঠোঁটে লেগে থাকা মৃদু হাসি দেখছে। বিশালের হাসি আরও প্রখর হয়। সে বৃষ্টির কানের নিচে হাত রেখে বৃদ্ধাঙ্গুল দিয়ে বৃষ্টির গাল স্লাইড করে। এত অবাক হচ্ছ কেন? আমি কি অবাক হওয়ার মতো কিছু করেছি? বৃষ্টি কি বলবে বুঝতে পারছে না। তাকে অবাকের সাগরে নামিয়ে দিয়ে বলছে অবাক হচ্ছে কেন। বৃষ্টি লজ্জায় মাথা নুয়ে বলে, রুমে চলুন। বিশাল বৃষ্টির কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলে, কেন? স্বামীর ছোঁয়া আরো গভীরভাবে পেতে চাও বুঝি? বৃষ্টি কেঁপে ওঠে। লজ্জায় বিশালের বাহুর শার্ট খামছে ধরে। রাশভারী ভয়েসে বলে, আপনার শার্ট ভেজা ঠান্ডা লেগে যাবে, সেই জন্য বলেছি। বিশাল বাঁকা হেসে বলে, কেন? আমার ভিতরে কিছু আছে নাকি দেখতে চাও না? ফোনে তো কত কথা বললে। আমি নাকি রোমান্সের রও জানি না। আমার ভিতরে যন্ত্রপাতি নাকি ঠিক নেই। আমার এনার্জি নিয়েও প্রশ্ন তুলে ফেলেছো। এখন কাঁপছো কেন? বৃষ্টির পেটের ভেতর মোচড় দিয়ে ওঠে। হাত পা সহ পুরো শরীর কাঁপতে শুরু করেছে। বিশালের মুখ থেকে কোনোদিন এমন কথা বের হবে এটা বৃষ্টির কল্পনারও বাইরে ছিল। সে লজ্জায় আর বিশালের সামনে থাকতে পারছে না। মুখ লুকানোর জায়গা খুঁজছে। তার রাগের মাথায় বলা প্রতিটা কথা মনে রেখেছে এই লোক। চৌধুরী বাড়িতে কান্নাকাটির রুল পড়ে গেছে। তিশানের কার অ্যাক্সিডেন্ট হয়েছে। এত গুরুতর কিছু না হলেও কমও হয়নি। কিছুক্ষণ আগেই তিশানকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে। ডান পায়ে আর মাথায় অনেকটা ব্যথা পেয়েছে সে। মাথার সাদা ব্যান্ডেজটার ওপর দিয়ে রক্তের দাগ বোঝা যাচ্ছে। ঈশান আর আজান চৌধুরী ধরে তিশানকে বেডে নিয়ে শুয়ে দিল। বেশ কিছুদিন বেড রেস্টে থাকতে বলে দিয়েছেন ডাক্তার। তিশানের অবস্থা দেখে শিশির আর আয়েশা বেগম কান্নার বন্যা বানিয়ে দিয়েছে বাড়িতে। জায়ানও তার বাবার শরীরে সাদা ব্যান্ডেজ থেকে ভয় পেয়েছে। বাবা এসেছে পর থেকে তার পাশে ঘেঁষে রয়েছে। আয়েশা বেগম ছেলের মাথায় বুকে হাত বুলিয়ে কপালে চুমু দিয়ে বেরিয়ে গেলেন। 2 রাকাত নফল নামাজ পড়বেন তিনি। আল্লাহ চেয়েছে বলে ওনার ছেলে এই জায়গাটায় বেঁচে গেছে। শিশির রান্নাঘরে এসেছে তিশানের জন্য স্যুপ বানাতে, কিন্তু কান্নার জন্য কিছুই করতে পারছে না। স্বামীর এই অবস্থা দেখে এখনো ভিতরটা কাঁপছে তার।
আজ সকালেও তিশান শিশিরের সাথে রাগারাগি করে বেরিয়েছে। কারণটা হলো জায়ান। তিশান এমনিতেই শিশিরের উপর রেগেছিল, তার উপর আজ শিশির জায়ানের গায়ে হাত তুলেছে। জায়ান খাবার নিয়ে খুবই বিরক্ত করছিল শিশিরকে, যার জন্য শিশির ছেলের নরম তুলোর মতো গালে থাপ্পড় মারে। ফর্সা গাল হওয়ায় সাথে সাথে লাল হয়ে ওঠে জায়গাটা। তিশান সেটা দেখে ভীষণ রেগে যায়। শিশিরের উপর এক প্রকার চিল্লাচিল্লি করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এর কয়েক ঘন্টা বাদেই জানতে পারে তিশান অ্যাক্সিডেন্ট করেছে। সকালের কথাগুলো মনে পড়ে শিশিরের আবার চোখ ঝাপসা হয়েও হঠাৎ নদী শিশিরকে রান্নাঘরে দাঁড়িয়ে কাঁদতে দেখে বলে, ভাইয়া এখন ভালো আছে ভাবি, আর কেঁদো না। আমি স্যুপ বানাচ্ছি, তুমি যাও রুমে গিয়ে দেখো ভাইয়া আর কিছু লাগবে কিনা। শিশির চোখ মুছে বলে, তোমাদের ভাই তো আমাকে সহ্যই করতে পারে না, গিয়ে কি করব? নদী মুস্কি হেসে বলে, কে বলেছে সহ্য করতে পারে না? বেশি ভালোবাসে বলেই তো তোমার একটা কথায় এতটা রেগে আছে, যেন তুমি পরবর্তীতে এই কথা আর না বলতে পারো। এখন যাও, ভাইয়া রুমে একা আছে, কোনো দরকার হতে পারে। যাবো বলছো? আরে হ্যাঁ যাও। শিশির আলতো পায়ে ছুটে তাদের বেডরুমের দিকে চলে যায়। তিশান বালিশে হেলান দিয়ে চোখ বুজে শুয়ে আছে। শিশির দৌড়ে গিয়ে তিশানের বুকে মাথা রেখে হাওমাও করে কেঁদে দেয়। তিশান হাসে। শিশিরের পিঠে হাত রেখে আদুরে স্বরে বলে, গায়ে সামান্য ব্যান্ডেজ দেখে এভাবে কাঁদছো? আবার আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো? মেয়ে মানুষের মন বোঝা বড় দায়। শিশির রেগে তিশানের বুকে জোর কিলি বসায়, ঠোঁট উল্টিয়ে কেঁদে বলে, তুমি আমাকে একটুও ভালোবাসো না, আমি সত্যি এবার দূরে কোথাও চলে যাব, আর তোমাকে বিরক্ত করব না। তিশান শক্ত ধমকে বলে, আরেকবার আমাকে ছেড়ে যাওয়ার কথা বললে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। শিশির লাজুক হেসে তিশানের বুকে নাক ঘষে কোমল স্বরে বলে, আর বলবো না। নদী সোপের বাটি নিয়ে ঘরে ঢুকতেই দেখে রোমান্টিক সিন চলছে। সে দ্রুত টেরেটা চোখের সামনে ধরে ফেলে। সরি, আমি কিছু দেখিনি। নদীর গলা শুনে শিশির দ্রুত তিশানের বুক থেকে উঠে পড়ে। নদী বুকা হেসে বলে, আমি নক করেই আসতাম, আর আসলে হাতে এটা ছিল তো। তিশান আফসোসের সুরে বলে, এসেছো ভালো কথা, চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারলা না। ইস, চুমুটা মিস করে গেলাম। নদী জোরে হেসে দেয়। শিশির চোখ গরম করে তাকায় তিশানের দিকে। তিশান মিকি হেসে বলে, মজা করছিলাম আমি, এভাবে তাকাচ্ছ কেন? নদী হাসতে হাসতে শিশিরের হাতে সুপের বাটিটা দিয়ে বলল, ভাইকে খাইয়ে দিও ভাবি, গরম আছে। আমি গেলাম। নদী আর দাঁড়ালো না, ছুটে নিজেদের রুমের দিকে চলে যায়। সে সত্যি ভীষণ লজ্জা পেয়েছে। নিজের রুমে ঢোকা মাত্রই নদীর চোখ মুখ থেকে লজ্জা সরে বিস্ময় বাসা বাঁধল। ঈশান একটা ব্যাগে ছুটে ছুটে নিজের কাপড় চোপড় ভরছে। নদীর প্রশ্নাত্মক দৃষ্টিতে চেয়ে আছে। ঈশান নদীর এমন বিস্ময় ভরা চেহারার দিকে তাকিয়ে জোরপূর্বক হাসে। নদীকে টেনে সামনে এনে এক হাত নদীর গালে রাখে। ঠোঁটটা ভিজিয়ে নরম স্বরে বলে, 15 দিনের জন্য চিটাগাং যাচ্ছি ব্যবসার কাজে। বাবা এমনভাবে বলল, না করতে পারিনি। ভাইয়াই যেত, কিন্তু হঠাৎ অ্যাক্সিডেন্টটা হয়ে যাওয়ায় আমাকে যেতে হচ্ছে। নদীর চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ঈশান মুছে দেয়, বুঝানোর স্বরে বলে, মন খারাপ করো না, আমি কাজ শেষ করে খুব দ্রুত চলে আসার ট্রাই করব। যাওয়াটা খুব জরুরি, না হলে তোমাকে রেখে এতদিনের জন্য আমি কখনোই যেতাম না। নদী ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করে, শ্বাস আটকে বলে, কবে যাবে? ঈশান নদীর কপালে চুমু খায়, মাথাটা চেপে বুকে নিয়ে বলে, আজই কিছুক্ষণ পর রওনা হব। নদী চোখ থেকে পানি পড়ছে। সে কান্না মাখা কণ্ঠে বলে, ও তাহলে যাচ্ছ না কেন? তোমার লেট হচ্ছে না? ঈশান নদীর মাথাটা বুক থেকে টেনে তুলে সোজা করে। দুহাতের তালুতে তার স্রোতসিনের মুখটা আগলে ধরে চোখের পানিগুলো মুছে দেয়। নদী কান্না ভেজা নয়নে তাকায় ঈশানের দিকে। অকস্মাৎ ঈশান নদীর কম্পিত ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট বসিয়ে দিল। চোখ বুজে খুব যত্ন সহকারে গ্রহণ করতে থাকলো প্রেয়সীর অধরের মধুর স্বাদ। নদী নিজের অশ্রুসিক্ত আখি পল্লব ঠাটিয়ে বন্ধ করে ফেলল। পেছন থেকে খামচে ধরল ঈশানের শার্ট। কয়েক মিনিট বাদে ঈশান নদীকে ছেড়ে দিল। হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে নদীর ভেজা ঠোঁটটা মুছে দিতে দিতে আদুরে গলায় বলল, এভাবে কাঁদলে কি করে হবে জান? আমি কি দেশের বাইরে যাচ্ছি? মাত্র তো 15 দিন, দেখতে দেখতে চলে যাবে। নদী লজ্জায় অস্বস্তিতে ওপর নিচ মাথা দোলায়। ঈশান নদীকে আরো লজ্জা দিতে তার কানের কাছে মুখ নিয়ে লোভ হয়েছে বলে, ততদিনে তুমি নিজেকে প্রস্তুত করে নাও, আমি কিন্তু সহজে ছাড়ব না। নদী কয়েক সেকেন্ড চোখের পলক ঝাপটিয়ে ঈশানের কথা বোঝার চেষ্টা করলো। বুঝতে পেরে লজ্জায় ঈশানের বুকে কিল ঘুষি মারতে শুরু করলো। অসভ্য।
আজ সাপ্তাহিক ছুটি, ভার্সিটি বন্ধ। ছুটির দিনগুলোতে বেশিরভাগ সময় বাসায় থাকে বিশাল। বাড়িতে বসে তার দোকানগুলোর হিসাব নিকাশ করে, কখনো কখনো বন্ধুদের সাথেও আড্ডা দিতে চলে যায়। কিন্তু আজ গেল না, কারণ ঈশান নেই। বেশ কিছুদিন হয়েছে ঈশান চিটাগাংয়ে আছে। ঈশানকে ছাড়া তাদের আড্ডা একদমই জমে না, যেই জন্য উপলার রবি অনেকবার বলার পরও গেল না বিশাল। ঈশান না থাকলে তাকে কেউ হারিকেন দিয়েও খুঁজে পাবে না। অন্য কোনো দিন হলে হয়তো তারা বাসায় এসে পড়ত, হই হট্টগোল করে তার ফ্ল্যাটের অবস্থা 12টা বাজিয়ে দিত। কিন্তু এখন বৃষ্টি আছে, তার বিবাহিত বউ। যেই ঘরে বউ আছে সেই ঘরে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার মতো নিম্ন মন মানসিকতার মানুষ বিশাল নয়। তাছাড়া সে বললেও এখন তার বন্ধুরা এখানে আড্ডা দিতে আসবে না। নিস্তব্ধ রাত, বিছানায় হেলান দিয়ে বসে ফোন টিপছে বিশাল। বারবার দরজার দিকে উকি ঝুঁকি দিয়ে দেখছে বৃষ্টি আসছে কিনা। ইদানিং বৃষ্টির সাথে সময় কাটাতে ভালো লাগে বিশালের। বৃষ্টিকে এটা সেটা বলে রাগিয়ে দেওয়া, বৃষ্টির আবদারগুলো পূরণ করা, বৃষ্টির কান্না, বৃষ্টির হাসি, নাক ফুলিয়ে কথা বলা, লজ্জা পাওয়া, সবই ভালো লাগে তার। বৃষ্টি যেন হঠাৎ আসা বৃষ্টির মতোই তার মনকে রাঙিয়ে দিতে শুরু করেছে। বিশাল নিজের ওপর নিজেই অবাক হয়। কিছুদিন আগেও সে যেই মেয়েটার প্রপোজ রিজেক্ট করেছে, মেয়েটাকে তার থেকে দূরে থাকতে বলেছে, আজ সেই মেয়েটাকেই 2 মিনিট না দেখতে পেলে তার বুকের ভেতরটা ছটফট করে। ইচ্ছে করে সারাক্ষণ চোখের সামনে বসিয়ে রেখে প্রাণ ভরে দেখতে। হঠাৎ বৃষ্টির প্রতি এত টান কি করে সৃষ্টি হলো বিশালের মনে, এটা বিশাল নিজেও জানে না। এর জন্যই কি বলা হয় স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে পবিত্র সম্পর্ক। বিয়ের পর আল্লাহ তাআলা অটোমেটিক স্বামী স্ত্রীর মধ্যে মায়া, মিল, মহব্বত, ভালোবাসা তৈরি করে দেন। বৃষ্টি আজ সকাল থেকেই মন মারা। বিশালের সাথে ঠিক মতো কথা বলছে না, খাচ্ছে না। চুপি চুপি রান্নাঘরে দাঁড়িয়ে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। রাতের খাবার শেষে সবকিছু গুছিয়ে রেখে অন্য রুমে এসে শুয়ে পড়েছে। মাথার নিচে হাত রেখে নিঃশব্দে কেঁদে যাচ্ছে। আজকে বিশালের কাবার্ড গোছাতে গিয়ে নদীর একটা হাস্যোজ্জ্বল ছবি পায় সে, যেটা দেখে তার মন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বৃষ্টি ভেবেছিল ধীরে ধীরে বিশালের মনে অনেকটা জায়গা করে নিয়েছে সে, কিন্তু তার ভাবনা ভুল। বিশাল এখনও নদীকেই ভালোবাসে, তাকে না। নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে বৃষ্টির। কেন এতদিন নির্লজ্জের মতো একটা লোকের পেছনে পড়ে আছে সে? বেহায়া মনটা কেন বারবার ওই লোকটার সান্নিধ্য পেতে চায়? এত লজ্জাহীন কেন তার মন? চোখের পানি দিয়ে বালিশ ভিজিয়ে ফেলছে। কালই চলে যাবে সে, আর আসবে না, আর কখনো বিশালকে বিরক্ত করবে না। এসব ভেবে ভেবে ডুকরে কেঁদে ওঠে বৃষ্টি। মুখ চেপে ধরে কান্নার শব্দ আটকানোর চেষ্টা করে। এদিকে বিশালের ঘরে মন টিকছে না। কখন থেকে বৃষ্টির জন্য ওয়েট করছে সে, বারবার দরজার দিকে তাকাচ্ছে। এখনো আসছে না কেন বৃষ্টি? কি এমন কাজ করছে যে এত রাত হয়ে গেছে এখনো ঘরে আসছে না? সে কি গিয়ে দেখে আসবে? নিজের ভাবনায় নিজেই মুচকি হাসে বিশাল। তার মতো গম্ভীর মানুষটা কে মেয়েটা কি বানিয়ে দিচ্ছে? কিছুক্ষণ আগেও 4 বার এটা সেটা নেওয়ার বাহানায় রান্নাঘর থেকে ঘুরে এসেছে সে। এবার গেলে 5 বার হবে। অন্য কেউ দেখলে নিশ্চয়ই বউ পাগলা ভাবতো তাকে। কিন্তু কিসের বাহানা দিবে এবার? সাইড টেবিলটার ওপর পানি ভর্তি গ্লাসটা চোখে পড়ে বিশালের। ভাবে পানির বাহানাই দেওয়া যাক। এই পর্যন্ত পানি খাওয়ার অজুহাতেই 3 বার দিয়েছে সে। এইবার দিলে বৃষ্টি কি ভাববে? পরক্ষণে মনে করে ভাবলে ভাবুক, সে তো তাকে বোঝানোর জন্যই বারবার রান্নাঘরে যাচ্ছে। বুঝতে পেরে রুমে চলে আসলেই তো হয়। গ্লাসের পানিটা টুপ করে গিলে নেয় বিশাল। হাতে খালি গ্লাসটা নিয়ে আস্তে ধীরে এগিয়ে যায় রান্নাঘরের দিকে। কিন্তু অন্ধকার দেখে তার ভুরু কুঁচকে যায়। নিঃশব্দে গ্লাসটা টেবিলে রেখে অন্য রুমের দিকে যায়। বাইরে থেকে আসা ঝাপসা আলোয় দেখতে পায় বৃষ্টি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। বিশাল অবাক হয়। স্ট্রেঞ্জ, এই মেয়ের জন্য সে কখন থেকে ওয়েট করছে, আর এই মেয়ে এখানে এসে শুয়ে আছে। বিশাল রুমের লাইট অন করে বৃষ্টির চোখের পানি মুছে দ্রুত কথা টেনে মুখ ঢেকে বলে। বিশাল বৃষ্টির কাছে এগিয়ে যায়, গম্ভীর স্বরে প্রশ্ন করে, তুমি এখানে কি করছো? বৃষ্টি কথা বলে না, চুপচাপ শুয়ে থাকে। বিশাল আবার বলে, কি হলো, কথা বলছো না কেন? বৃষ্টির রাগ দেখিয়ে উত্তর দেয়, দেখতেই তো পাচ্ছেন কি করছি, শুয়ে আছি। রুমের লাইট বন্ধ করে চলে যান। বিশালের কপালে ভাঁজ পড়ে। এমন করছে কেন মেয়েটা? আজকে সকাল থেকে কেমন খিটখিট করছে তার সাথে। বিশাল গলার স্বর একটু নরম করে বলে, এই রুমে কেন, ওই রুমে চলো। বৃষ্টি আওয়াজ করে ফুফি ওঠে। বিশালের নরম স্বরে তার কান্নার বেগ যেন আরো বেড়ে গেল। বিশাল কান্নার আওয়াজে হকচকিয়ে যায়। দ্রুত বৃষ্টির মুখের উপর থেকে কাঁথা টেনে সরিয়ে ফেলে। বৃষ্টির কান্নার বাদ মানছে না, অনবরত হেসকি তুলে কাঁদছে সে। বিশালের বুকের ভেতর ধক করে ওঠে। বৃষ্টিকে সোজা করে বসিয়ে তার চোখের পানি মুছিয়ে দেয়। বিচলিত কণ্ঠে বলে, কি হয়েছে, এভাবে কাঁদছো কেন? খারাপ লাগছে? মাথা ব্যথা করছে? কোনো অসুবিধা হচ্ছে কি? প্লিজ বলো আমায়। চোখের পানিতে বৃষ্টির মুখ ঢেকে গেছে। গাল মুখ ফুলে যাচ্ছে। চোখের কার্নিশ ফুলে থাকার কারণে চোখই দেখা যাচ্ছে না। সে ভেঙে ভেঙে উচ্চারণ করে, আমি বাড়ি যাব।
বিশাল দুহাতে বৃষ্টির গাল আঁকড়ে ধরে, চোখ থেকে বেয়ে পড়া পানিগুলো আলতো করে মুছে দিয়ে বলে, বাড়ির জন্য মন খারাপ লাগছে? আমাকে আগে বলতে, আমি আরও আগেই তোমাকে নিয়ে যেতাম। এভাবে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলার তো কোনো মানে হয় না। বোকা মেয়ে কোথাকার। বৃষ্টির ঝাটকা মেরে বিশালের হাত সরিয়ে ফেলে, তেজি গলায় বলে, আমি একেবারের জন্য বাড়ি চলে যাব। বিশাল বুঝতে না পেরে বলে, মানে? বৃষ্টি ক্রুদ্ধ দৃষ্টিতে তাকায় বিশালের দিকে, রেগে চিল্লিয়ে বলে, মানে বুঝতে পারছেন না আপনি? আমি কোন অধিকারে আপনার বাড়িতে থাকবো? কি অধিকার আছে আমার এই বাড়িতে থাকার, আপনার বেডরুমে থাকার? আপনি কি আমাকে নিজের স্ত্রী হিসেবে কখনো মেনে নিয়েছেন, নাকি আমাকে কখনো স্ত্রীর অধিকার দিয়েছেন? আপনার মনে এখনো নদী রয়েছে, তাই তো আপনার কাপড়ের ভাঁজে নদীর ছবি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন। আর আসবো না আমি এই বাড়িতে, আর কোনোদিন আসবো না আপনাকে জ্বালাতে। একেবারের মতো চলে যাব। এখন থেকে আপনি শান্তিতে থাকতে পারবেন। শাট আপ। শক্ত ধমকে চেঁচিয়ে উঠল বিশাল, রাগী কণ্ঠে বলতে লাগলো, কি আবল তাবল বলছো? কখন থেকে চলে যাবে মানে কি? আমাকে রেখে কোথায় যাবে তুমি? পাগল বানিয়ে একদম মানে পাগল বানায় তারপর চলে যেতে চাচ্ছ? হ্যাঁ, ভাবলে কি করে যে আমি তোমাকে যাইতে দিব? হাতে পায়ে শিকল বেঁধে দিয়ে রাখবো। ধমক খেয়ে কিছুটা কেঁপে উঠল বৃষ্টি, অবাক চোখে তাকালো বিশালের দিকে। বিশাল চুলে আঙুল চালিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, আদুরেভাবে বৃষ্টিকে বুকে টেনে নিল, মাথায় হাত রেখে শান্ত স্বরে বলতে লাগলো, যখন পাত্তা দিতাম না তখন ঠিকই পিছু পিছু ঘুরঘুর করতা। এখন যখন ভালোবাসতে শুরু করছি, তোমার সঙ্গে মানে গোটা জীবন পার করতে চাইছি, এখন আমাকে রেখে চলে যেতে চাইছো? হ্যাঁ, তোমরা মেয়ে মানুষ মানে কি দিয়ে যে তৈরি বলো তো? বিশালের বুক থেকে আসা ঢিপ ঢিপ শব্দে স্পষ্ট শুনতে পারছে বৃষ্টি। তার বুকের ভিতরও কেমন ঢিপ ঢিপ করছে। সে হালকা নড়াচড়া করে উঠে যেতে চায়, বিশাল চেপে ধরে রাখে, শাসনের স্বরে বলে, একদম নড়াচড়া করবে না। আজকে আমি যা করব চুপচাপ সইতে হবে। আজকের পর আর কখনো যেন তোমার মুখে শুনতে না পারি আমি তোমাকে স্ত্রী হিসেবে মানি না। এতটুকু বলে বৃষ্টিকে বিছানায় ফেলে তার উপর নিজের সুঠাম দেহের ভর ছেড়ে দিল বিশাল। গলা থেকে ওড়নাটা ছুঁড়ে ফেলে বৃষ্টির পুরো গলায়, ঘাড়ে, বুকে এলোপাথারি চুমুর বর্ষণ বইয়ে দিল। আচমকা আক্রমণে বৃষ্টির শরীরে ঝংকার দিয়ে উঠল, কোনো মতে কাপাসার উচ্চারণ করল, কি করছেন? বিশালের জড়ানো ভয়েস। স্ত্রীর অধিকার দিচ্ছি। বৃষ্টির যেন রুহ উড়ে গিয়েছে, গলার আওয়াজ গলায় আটকে রইল। গলদেশ থেকে মুখ নিয়ে বৃষ্টির কানের কাছে অগ্রসর হলো বিশাল, কানের লতিতে ঠোঁট ছুঁয়ে গভীর স্বরে বলল, আজকে আমার উত্তাপে তোমাকে জ্বালিয়ে দিব, একদম জ্বালিয়ে দেব। শীত দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে গেল বৃষ্টির, থরথর করে কাঁপছে শরীর। কম্পিত হাতটি বিশালের চুল স্পর্শ করল, অস্পষ্ট স্বরে উচ্চারণ করল, স্যার। আর কথা বলতে পারল না বৃষ্টি। বিশাল তার কালচে ঠোঁট জোড়া দিয়ে বৃষ্টির নরম ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। ধীরে ধীরে ঘাটতর হতে লাগলো স্পর্শ। বৃষ্টির পুরো পৃথিবী অচেনা, অজানা হয়ে গেল। বিশালের ভয়ানক স্পর্শে তার মন তখন ছন্ন ছাড়া। রাত যত গভীর, বিশালের উন্মাদনা তত বাড়তে লাগলো। বৃষ্টি আর বাধা দিল না, বরং এর বিশালের পাগলামতে তাল মিলালো। বিশাল যেন আশ্বাস পেল, বৃষ্টিকে আরো বেশি করে জেঁকে ধরল। বৃষ্টি হতভম্ব হয়ে সারা রাত বিশালের এক নতুন রূপ দেখে গেল, যেটা ওকে ছাড়া আর কারো সামনে আনেনি বিশাল। বিশালকে আনরোমান্টিক বলে নেহাতি ভুল করেছিল বৃষ্টি, খুব বড় ভুল। আজ সেই ভুলের মাসুল হাড়ে হাড়ে টের পাওয়াচ্ছে বিশাল। ঘুম থেকে আজ একটু বেশি বেলা করে উঠেছে বৃষ্টি। উঠতে গিয়ে মনে হচ্ছে সারা শরীরে নতুন এক ব্যথার সূচনা। ঠোঁটে তৃপ্তির হাসি ঝুলিয়ে পাশে থাকা ঘুমান্ত বিশালের দিকে তাকায় সে। বিশাল খালি গায়ে ওপর হয়ে শুয়ে আছে, কোমর অবধি চাদর টানা। সারা রাত যা পাগলামি করেছে, এখন পড়ে পড়ে ঘুমানোটা অস্বাভাবিক কিছু নয়। বৃষ্টির মুখ রক্তিম হয়। লোকটা যে এত উগ্র তা কাল রাতে না দেখলে বিশ্বাসই হতো না বৃষ্টির। বারবার চোখের সামনে ভাসছে বিশালের করা পাগলামোগুলো। বিশাল এখন গভীর ঘুমে আচ্ছন্ন। বৃষ্টি আল গুছে বিশালের চুলে হাত বোলায়, গালে একটা ছোট্ট পরশিকে বিছানা থেকে নেমে পড়ে। শাওয়ারের জন্য ওয়াশরুমে ঢুকতে নিজের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। ওয়াশরুমের মিররে নিজের প্রতিবিম্ব স্পষ্ট। গলার কাছে কালো শিটে একটা দাগ পড়ে আছে, ঠোঁটেও একই অবস্থা। সেখানে হাত শুয়ে লাজুক হাসে বৃষ্টি। কি মনে করে গায়ের জামাটা একটু নিচের দিকে টেনে বক্ষস্থলের দিকে তাকায়। পরপর একই দাগ দেখে গলা শুকিয়ে আসে। লজ্জায় আর আয়নার সামনে দাঁড়াতে সক্ষম হয় না সে। দ্রুততার সহিত শাওয়ার নিতে শুরু করে। বিশালের সামনে কিভাবে যাবে এখন? লজ্জায় সারা শরীর ঝিলিক দিয়ে উঠছে তার। আজ 10 দিন হতে চলল ঈশান চিটাগাংয়ে আছে। এর মধ্যে নদী আবার গিয়ে 2 দিন বাবার বাড়িতে থেকে এসেছে। নজরুল সাহেব নিজে এসে মেয়েকে নিয়ে গেছেন। মেয়েটা বাড়ি থেকে যাওয়ার পর থেকে ওনার বুকটা ফাঁকা ফাঁকা লাগছিল। শিউলি বেগমেরও একই অবস্থা।
তাই স্ত্রীর জোড়াজুড়িতে দুহাত ভর্তি উপহার সামগ্রী নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে উপস্থিত হন তিনি। যেহেতু ঈশান নেই সেহেতু মেয়েটা কটা দিন তাদের সাথেই থেকে আসুক। আজ বিকালেই বাবার বাড়ি থেকে ফিরেছে নদী। বাবার বাড়ি গিয়ে বাবার মুখ থেকে ঈশানের এত প্রশংসা শুনেছে যে তার এখন হজমে সমস্যা হচ্ছে। যে লোক এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে না বলে বাড়িতে এক প্রকার ঝড় উঠিয়েছিল, সেই লোকই এখন মেয়ে জামাই বলতে পাগল। জামাই ছাড়া কিছু বোঝে না। গুরুত্বপূর্ণ হোক সাধারণ হোক ছোট্টখাটো সবকিছুই আগে ঈশানের সাথে কথা বলে দেন, ডিসিশন নেন নজরুল সাহেব। মনে মনে উনি ওনার বড় ছেলে পেয়ে গেছেন। বিয়ের মাত্র কয়েকদিনের মাথায় ঈশান কি করে তার বদমেজাজি বাপকে এভাবে পটিয়ে ফেললো মাথায় আসে না নদীর।